জ্বালানির মজুদ শেষ হলে কি করবে বাংলাদেশ, এরকম একটা শিরোনামে গত 4 মার্চ 2026 ঢাকা পোস্ট বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম সেখানে একটা বিশেষ সংবাদ প্রকাশিত হয়েছে। সেই সংবাদের বিভিন্ন কথা আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। যেহেতু বর্তমানে মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে আমাদের মনে, জাতীয় মনে অর্থাৎ রাষ্ট্রের মনে ব্যাপক একটা দুশ্চিন্তা আছে জ্বালানি তেল এবং এলএনজি নিয়ে, সেহেতু আজকের এই ভিডিওর আলোচনাগুলা অনেকের জন্য মনের খোরাক যোগাইতে পারে। চলেন আমরা মনের খোরাক টোকানোর কাজে লাফ দিয়ে দেই। যুদ্ধ হচ্ছে 7 সমুদ্র 13 নদীর ওপারে, অথচ তার তপ্ত আঁচ এসে লাগছে আপনার পকেটে আর আমার বাইকের বা 4 চাকার যানবাহনের ফুয়েল ট্যাঙ্কে। মধ্যপ্রাচ্যে ইরান আর যুক্তরাষ্ট্রের ইগো যখন টক্কর খায়, হ্যাঁ, ইসরায়েলও আছে, সে তো হইল মাস্টার মাইন্ড, সেই তখন বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। প্রশ্নটা সোজাসাপটা, যদি কাল থেকে তেলের জাহাজ আসা বন্ধ হয়ে যায় তবে কি থমকে যাবে এই দেশ, নাকি আমরা স্রেফ ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকব? নিজের চুলায় আগুন জ্বালাতে যারা বিদেশের দেয়া শোলের উপর ভরসা করে, বাতাস একটু জোরে বইলে তাদেরকে কিন্তু অন্ধকারেই মরতে হয়। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। ফিরে আসছি বিস্তারিত সহ ইন্ট্রোর পরে। আমাদের দেশের জ্বালানি চাহিদার প্রায় 70%ই আসে মধ্যপ্রাচ্য থেকে। এর মানে হলো আমাদের অর্থনীতির নাটাইটা আসলে আমাদের হাতে নেই, কিন্তু আমরা স্বাধীন একটা দেশ, সার্বভৌম একটা দেশ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি বছরে 15 লাখ টন তেল কেনে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড আর আরব আমিরাতের মারবান ক্রুড থেকে। এখন হিসাব করে দেখেন, যে আরামকো আমাদের বড় যোগানদাতা, সেই আরামকোর রাস্তানুরা শোধনাগারে ড্রোন হামলা হয়েছে সম্প্রতি। কাতার এনার্জি আর ওমানের ওকিউটি ট্রেডিং থেকে যে এলএনজি আসে, সেই রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতেও কিন্তু হামলা হয়েছে। উৎপাদন সাময়িক বন্ধ, তাহলে আমাদের গন্তব্য কোথায়? বিদেশের ড্রাম ভর্তি তেলের উপর আমাদের অর্থনীতি ভাসছে। সেই ড্রামে একবার ফুটো হলে তলাবিহীন তকমা মুছতে আমাদের যুগের পর যুগ সময় লাগার আশঙ্কা রয়েছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 20% পারাপার হয় মাত্র একটি সরুগলি দিয়ে, যার নাম হরমুজ প্রণালী। ইরান অলরেডি এই গলি বন্ধ করে দিয়েছে, সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে আছে। এখন দেখেন, কাতার বা ওমানের এলএনজি কার্গো কোনো ম্যাপ দিয়েই কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আমরা যে এলপি গ্যাস দিয়ে ভাত রান্না করি, তার 14 লাখ টনের পুরাটা আসে এই রুট দিয়ে। বিপিসি এখন ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু বিপদ যখন দরজায় করা নাড়ে, তখন নতুন বন্ধু খোঁজা কি আসলে এতটাই সহজ? হরমুজ প্রণালী হলো বৈশ্বিক জ্বালানির শ্বাসনালী। ইরান এই যে বৈশ্বিক শ্বাসনালীটাকে বন্ধ করে দিছে বর্তমানে, এর ফলশ্রুতিতে বাংলাদেশের মতো দেশগুলোর ফুসফুসে বাতাস ঢোকা অলরেডি বন্ধ হয়ে গেছে। কতদিন বন্ধ থাকবে সেটাও আসলে বলা যাচ্ছে না। ঢাকা পোস্টে প্রকাশিত 4 মার্চের রিপোর্টে একটা গায়ে কাটা দেওয়ার মতো তথ্য আছে। সেটা হচ্ছে, আমাদের হাতে নাকি এই মুহূর্তে ডিজেল আছে মাত্র 14 দিনের, আর পেট্রোল 15 দিনের। ভাবুন তো একবার, আপনি যে বাইকটা কিংবা 4 চাকার যানবাহনটা নিয়ে বের হচ্ছেন, তার পেটে যে তেলটা যাচ্ছে তার ব্যাকআপ মাত্র 2-3 সপ্তাহের। বিশেষজ্ঞরা বলেন, একটা দেশের অন্তত 90 দিনের জরুরি মজুত থাকা উচিত, কিন্তু আমাদের সেই সক্ষমতা নেই। এলএনজি মজুতের তো কোনো আসলে স্থায়ী ব্যবস্থাই নেই। অর্থাৎ পাইপলাইনে গ্যাস থাকলে চুলা জ্বলবে, না থাকলে উপাস। কি সোজা ব্যাকরণ!
90 দিনের ব্যাকআপের জায়গায় আমাদের আছে মাত্র 2 সপ্তাহের দম। একে দূরদর্শিতা বলে না, একে বলে আল্লাহর ওয়াস্তে দেশ চালানো। তেলের দাম নির্ধারণের একটা চমৎকার স্বয়ংক্রিয় পদ্ধতি আমাদের দেশে আছে। বিশ্ববাজারে দাম বাড়লে সেই রকেট গতিতে আমাদের পকেটে কোপ পড়ে। ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যেই $76 পৌঁছে গেছে, যা ফেব্রুয়ারিতে ছিল মাত্র $67। বিশেষজ্ঞদের আশঙ্কা এটা $100 ছাড়াবার রিস্ক রয়েছে। গত 26 ফেব্রুয়ারি অকটেন $120 আর পেট্রোল $116 করা হয়েছে বাংলাদেশে। কিন্তু যুদ্ধ যদি 1 মাস চলে, তবে এই দাম যে কোথায় গিয়ে ঠেকবে তা কি কেউ কল্পনা করতে পারেন? আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকারের ফর্মুলা সেকেন্ডের মধ্যে কার্যকর হয়, কিন্তু কমলে সেই ফাইল লাল ফিতায় বন্দী হয়ে মরে পচে গলে ভস্মীভূত হয়ে বাতাসে বাষ্প হয়ে মিলিয়ে যায়। সেটার অস্তিত্ব আসলে আর খুঁজে পাওয়া যায় না। জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন ঢাকা পোস্টের সেই প্রতিবেদনে স্পষ্ট করে বলেছেন, পরিস্থিতি 4 সপ্তাহের বেশি স্থায়ী হলে আমাদের দেশের অবস্থা দ্রুত অবনতি হবার আশঙ্কা রয়েছে। লোডশেডিং বাড়ার আশঙ্কা রয়েছে, পরিবহন খরচ বাড়ার আশঙ্কা রয়েছে, আর তার প্রভাবে বাজারে চাল ডাল সহ নিত্যপণ্য যা আছে সব কিছুর দাম আকাশ ছোঁয়ার আশঙ্কা রয়েছে। বিপিসির পরিচালক বলেছেন পর্যাপ্ত তেল আছে এবং তারা বিকল্প উৎস খুঁজছেন। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের বিকল্প উৎস রেডি ছিল না কেন? কেন আমরা সবসময় অগ্নিকাণ্ডের পর কুয়া খনন করতে নামি? বিকল্প উৎসের খোঁজ যখন যুদ্ধ শুরু হওয়ার পর করা হয়, তখন তাকে আসলে পলিসি মেকিং বলে না, তাকে বলে প্রাণ বাঁচানোর শেষ চিৎকার। আমার চ্যানেলে যারা বাইকিং ভিডিও দেখেন, বিভিন্ন কিছু জানার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলি, সামনে দুর্দিন আসার আশঙ্কা বেড়ে যাচ্ছে দিন বাই দিন। এটা কিন্তু আমার বানানো কথা না। এই যুদ্ধ শুরু হওয়ার পরে থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের জ্বালানি খাতের বিশেষজ্ঞ যারা আছেন, তারা প্রতিদিন দফায় দফায় বিভিন্ন জাতীয় সংবাদপত্রে কিন্তু এই ধরনের নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যাচ্ছেন। মেনটেনেন্স কস্ট বাড়বে যদি সেই দুর্দিনটা আসে, কারণ তেলের দাম বাড়লে লুব্রিকেন্ট থেকে শুরু করে খুচরা যন্ত্রাংশের দামও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। আপনার শখের বাইকটি কিংবা 4 চাকার যানবাহনটি হয়তো ড্রয়িং রুমে সাজিয়ে রাখার দিন চলে আসতে পারে, যদি এখনই বিকল্প জ্বালানি বা সাশ্রয়ী হওয়ার চিন্তা করা না হয়। অকটেন তো এমনিই একটা বিলাসী পণ্যের তালিকার ভুক্ত। এই বিলাসী ভুক্তটা যখন অতি বিলাসী ভুক্তের মধ্যে প্রবেশ করে যাবে, তখন বাইক চালানো আর সোনার হরিণ ধরা একই কথা হবে। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আসলে দায় কার? আমরা কি বছরের পর বছর ধরে আমদানি নির্ভর থাকব? আমাদের নিজস্ব গ্যাস উত্তোলনে কেন এত অনীহা? কেন আমরা 90 দিনের রিজার্ভ ট্যাঙ্ক বানাতে পারলাম না আজও? মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো থেমে যাবে, কিন্তু আমাদের এই জ্বালানি পরাধীনতা কি কোনোদিন থামবে? আমরা নাকি স্বাধীন সার্বভৌম দেশ। মনে রাখবেন, তেল ছাড়া শুধু ইঞ্জিন থামবে না, থামবে আপনার জীবিকা, থামবে দেশের অর্থনীতি। তোষামত করতে আসি নাই, সত্যটা আপনার সামনে তুলে ধরলাম। সত্য তিতা হলেও এটাই কিন্তু বাস্তব। তেল দিয়ে ইঞ্জিন চলে ঠিকই, কিন্তু সত্য ছাড়া দেশ চলে না। আর মনে রাখবেন, সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিয়েন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য রেডি হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।